সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই রেনেটা পিএলসি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি রক্তের বিভিন্ন রকমের রোগ রয়েছে এবং রক্তের যে রক্ত আমাদের জীবনের জন্য একেবারে অত্যাবশ্যকীয় এবং রক্তের যে কণিকাগুলো রয়েছে তার মধ্যে প্ল্যাটিলেট বা অনুচক্রিকা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে আপনারা সবাই জানেন এটি মুখ্য ভূমিকা পালন করে। এই অনুচক্রিকা বা প্ল্যাটিলেটের সংখ্যা যখন তারতম্য হয় তখনই কিন্তু সেটি বিপত্তি তৈরি করে। আমরা আজকে যদি রক্তের প্ল্যাটিলেট বা অনুচক্রিকা কমে যায় তাহলে আসলে কী ধরনের সমস্যা হতে পারে, এবং সেটি একটি রোগ রয়েছে যেটাকে আমরা আইটিপি বলে থাকি, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপোরা অথবা ইমিউনোথ্রোম্বোসাইটোপেনিক পারপোরা বলা হয়ে যায় থাকে, এবং অনেকেই এই রোগটিতে আক্রান্ত রয়েছেন এবং ভুগছেন। এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোকপাত করতে চাই এবং সেই আমাদের আলোচনায় আজকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন অতিথি। আমি পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডাক্তার আমিন লুৎফুল কবির, অধ্যাপক হেমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্ট হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ আদনান হাসান মাসুদ, সহযোগী অধ্যাপক হেমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সেক্রেটারি জেনারেল বাংলাদেশ সোসাইটি হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সরাসরি প্রথমে আমি প্রফেসর ডাক্তার আমিন লুৎফুল কবির আপনার কাছে আসতে চাই যে আসলে আমাদের দর্শকদের জন্য যদি একটু ধারণা দেন যে আইটিপি রোগটা সবার কাছে সমানভাবে পরিচিত নয়। অনেকেই বলে থাকেন যে আমার রক্তের একটি কোষ কমে যাচ্ছে বা সেল কমে যাচ্ছে। আসলে আইটিপি বলতে আমরা কি বুঝি বা কি হয় এই জায়গাটি? আইটিপি যেটা আমরা বুঝি যে প্লেটলেট কাউন্ট যদি 1 লাখের নিচে নেমে যায় তখন আমরা সেটাকে আইটিপি বলি আর কি। আইটিপি সব বয়সী হতে পারে, সাধারণত ছোট থেকে বয়স্ক মানুষের হতে পারে, এবং আইটিপি প্লেটলেট 1 লাখ হলেও সব ক্ষেত্রে যে ব্লিডিং হবে তা না। অনেকে রুটিন টেস্ট করতে ধরা পড়ে, অনেকে হচ্ছে ব্লিডিং নিয়ে ধরা পড়ে, অনেকে গাম ব্লিডিং হয়, অনেকের হচ্ছে মেনোরেজিয়া হয়, অনেকের র্যাশ ডেভেলপ করে, পারপোরা ডেভেলপ করে, এইভাবে অনেকের হেমোরেজ নিয়ে ডেভেলপ করতে পারে। তো বিভিন্ন ফর্মে ডেভেলপ করতে পারে। তো আইটিপি প্রেজেন্টেশনটা এক ব্লিডিংটাই হলো মেইন, অনেকে ব্লিডিং রুটিন টেস্টেও ধরা পড়তে পারে। মানে সংখ্যা যদি কমে যায় 1 লাখের নিচে হয়ে যায়, এবং সেটিকে আসলে ধারাবাহিক হতে হবে কিনা, নাকি একটি স্যাম্পল আমরা পেলাম 1 লাখের নিচে সেটাকে কি আমরা আইটিপি বলবো? না, অনেক সময় আমরা ভেরিফাই করি 1 লাখের নিচে থাকলে বাই ডেফিনেশন এটা, কিন্তু ব্লিডিং তো আসলে 20,000-এর নিচে না হলে ব্লিডিং হয় না। অনেকে 10,000, অনেকে 1,000-এর নিচে নেমে যায়, এবং সবসময় ট্রিটমেন্টের ইন্ডিকেশন নাই। সাধারণত 20,000 নিচে নামলে বা 30,000 নিচে নামলে পেশেন্ট বুঝে পেশেন্ট কোন এজে আমাদেরকে প্রেজেন্ট করতেছে, সেভাবে আমরা আসলে পেশেন্টকে ধারাবাহিকভাবে, অনেকের প্লেটলেট কমতে পারে, এটাও ঠিক, আবার সাডেনলিও কমতে পারে। আমরা ভ্যাকসিনের সময় আমরা দেখেছি যে ভ্যাকসিন দেওয়ার পরবর্তী 24 ঘন্টার মধ্যে প্লেটলেট কাউন্ট, অথচ আগে করা ছিল না, এটা আমরা বলতে পারবো না যে এইটা প্রেজেন্ট, বাট এটা কমতে পারে। আসলে সবসময় তো রুটিনলি সবার করা হয় না, যখন প্রেজেন্টেশন তখনই আমরা বলছি। কিন্তু এই ক্ষেত্রে আমরা ইডিওপ্যাথিক বা ইমিউনো বলছি, থ্রোম্বোসিন বলছি, এটা আসলে কেন বলছি? কারণ অনেক সময় ডেঙ্গু তো দেখা যাচ্ছে প্ল্যাটিলেটের সংখ্যা কমে যায়, অন্যান্য রোগের ক্ষেত্রেও কমে যায়। আইটিপি ডেফিনেশনটা হচ্ছে যে এটাকে ইমিউন মেডিয়েটেড বলা হয়। ইমিউন মেডিয়েটেড অনেকগুলো কারণ আছে আসলে কেন বলা হয়। কারণ প্লেটলেটটা যদি আমরা একটু সাধারণ দর্শকের জন্য একটু বলি যে প্লেটলেটের গায়ে অনেক ধরনের অ্যান্টিজেন আছে, এটা, এবং অ্যান্টিজেনের অ্যাগেনস্টে কিছু অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিটা তখন ওই অ্যান্টিবডি কোটেড হয়ে এই সেলগুলো আবার আমাদের স্প্লিন বিভিন্ন জায়গায় যেয়ে এটা ভেঙে ফেলতে পারে, এবং উৎপাদনও ক্ষমতা কমে যায়। দুটা ক্ষেত্রে সাপ্রেশন হয়ে যায়, মানে যে আমাদের বোন ম্যারো থেকে যে প্লেটলেটটা তৈরি হয় সেটা আস্তে আস্তে এটা কমে যেতে পারে, অথবা যে প্লেটলেটটা বাইরে হয়েছে সেটা ভেঙে যেতে পারে, এইভাবে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যান্টিবডি ছাড়াও হতে পারে। সেটা কিভাবে হতে পারে? যে টি সেল, একটা সেল আছে যেটা ডাইরেক্ট সাইটোটক্সিক সেল, সেটা টি সেলকে ভেঙে ফেলতে পারে। বাট এটা হচ্ছে দুইটা, আমরা যদি বলি এটা প্রাইমারিটাকে আমরা আসলে ইমিউন বলি, আর সেকেন্ডারি কজগুলোকে আমরা আসলে আলাদাভাবে দেখি। আমি যদি আপনার কাছে একটু জানতে চাই যে এটার ইনসিডেন্স এবং প্রিভিলেজ, যে
কতখানি বাংলা মানে মানুষ কিরকম আক্রান্ত হচ্ছে এবং কতজন রোগী প্রতি বছর গ্লোবাল আক্রান্ত ইনসিডেন্স হচ্ছে? বলতে পারবো, সেটা হচ্ছে যে গ্লোবালি 1 লাখে 2 থেকে 10 ভেরিয়েশন আছে বিভিন্ন, 2 থেকে 10 প্রতি 1 লাখ পপুলেশনে, অথবা নিউ কেস প্রতি ইনসিডেন্স, এটার প্রিভিলেন্স হচ্ছে 9 থেকে 20 9 থেকে 9 থেকে 20 প্রতি 1 লাখে লাখে। 1 লাখ পপুলেশন। জি, ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ আদনান হাসান মাসুদ আপনার কাছে যদি একটু আসি যে আসলে আমরা তো বুঝি যখন কোনো উপসর্গ তৈরি হয়, যে সরাসরি তো আর রোগটা সম্পর্কে অনেকে জানি না, যখন কোনো সমস্যা উনি মুখোমুখি হন তখনই আপনাদের কাছে এসে থাকেন। আসলে কি কি ধরনের একদম কার্ডিনাল সিমটম রয়েছে যেটার কারণে ডাক্তারের কাছে যেতে হবে এই এই আইটিপির ক্ষেত্রে? আসলে আপনি যেটা জানতে চেয়েছেন যে আমাদের যে আইটিপি বা ইমিউনোথেরাপির লক্ষণগুলো কি কি, জি, কয়েকটি জিনিস হচ্ছে যে প্রায় 1/3 পেশেন্ট প্রায় যেটা মানে লক্ষণ ছাড়াও থাকতে পারে, আচ্ছা। ইনসিডেন্টাল ফাইন্ডিং। হয়তো কোনো সিবিসি করতে এসেছে, দেখা গেলো যে প্ল্যাটেট কাউন্টার লেস দেন, স্যার যেটা বলেন 1 লাখ বা 80,000, কোনো রকম লক্ষণ নাও থাকতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট। এটা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, বড়দের ক্ষেত্রে হতে পারে। আর যেটা হচ্ছে যে লক্ষণ যেটা সাধারণত ম্যাক্সিমাম কমন লক্ষণ হচ্ছে এটাকে সুপারফিশিয়াল ব্লিডিং বলে, ত্বকে সাধারণত রক্তক্ষরণজনিত সমস্যা, যেমন ধরেন র্যাশ থাকতে পারে, তারপর ধরেন যেটাকে পারপোরা বলে, হ্যাঁ, তারপরে ওই যে সাধারণত লাল লাল দাগ হয়ে যায়, এটা নিয়ে প্রেজেন্ট করে। তবে জটিল লক্ষণ বলতে যেটাকে আমরা বলি যে মস্তিষ্ক রক্তক্ষরণ, এটা সাধারণত খুব রেয়ার, খুব কমই হয় আর কি। সেটাই মূল লক্ষণগুলো এগুলি। তবে বাচ্চাদের ক্ষেত্রে যেটি হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তাদের এই যে সাধারণত কোনো ভাইরাল ইনফেকশন, যেমন চিকেন পক্স ও ইনফেকশন মলেরিয়ার পরে সাধারণত দেখা দেয়। আবার কারো ধরেন এমনিতে কোনো মানে অজানা কারণ হতে পারে, অনেক কারণে হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে যে তারা বলে যে অনেক সময় কন্ট্যাক্ট মানে ব্লিডিং হয়ে থাকে, যে একটু বাড়ি খেলো, খেলতে গেল, এই সময় অনেক সময় দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে কিনা তাদের ক্ষেত্রে? না, সাধারণত যে আইটিপি, যেটা ITP আইটিপির ক্ষেত্রে ক্ষেত্রে হয় না। এটি সাধারণত হয় না। সাধারণত যে কন্ট্যাক্ট ব্লিডিং বা সেটা হিমোফিলিয়াতে হতে পারে, হিমোফিলিয়ার ক্ষেত্রে বেশি হয়। সেটা হতে পারে। যে আমরা আসবো আপনার কাছে। আমি প্রফেসর ডাক্তার আমিন লুৎফুল কবির আপনার কাছে একটু জানতে চাই যে উনি বললেন কিছু কিছু প্রিসিডিং ফ্যাক্টর রয়েছে যেগুলো আসলে আইটিপিকে, বা আমরা বলে থাকি কোনো কোনো ভাইরাস বা কোনো কিছু, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আইটিপি হওয়ার পেছনে মূল ফ্যাক্টরগুলো কি কি, এবং আসলে কিভাবে বাচ্চাদের এই রোগটিকে ডায়াগনোসিস করা যায়? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা অবহেলিত হয়, মানে চিকিৎসার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে না। হ্যাঁ, ঠিকই। আসলে পরে যেভাবেই হোক, যেটা একটা ভাইরাল ইনফেকশন সোর্স থাকতে পারে, নাও থাকতে পারে। আসলে আমরা যখন আইটিপি ডিক্লেয়ার করব বা তখন কিন্তু এটা কোনো গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট নাই। আমি বলতে আমাকে স্পেসিফিক কোনো টেস্ট করে আমি বলতে পারবো না যে আইটিপি কীভাবে ডায়াগনোসিস করব। ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, আমাকে অনেকগুলো টেস্ট করতে হবে যে তার এইটা নাই, তার ভাইরাস নাই, সেটা নাই, এ করে আমি আস্তে আস্তে বলবো যে। এবং দেখা যাচ্ছে আইটিপি নিয়ে প্রেজেন্ট করছে, আসলে পেশেন্টটা হয়তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার পেশেন্ট অথবা পেশেন্ট লিউকেমিয়ার পেশেন্ট, এরকমও তো হয়। তো সবসময় যে বোন ম্যারো করতে হবে, কিন্তু বোন ম্যারো অনেক সময় খুব জরুরি, অনেক ক্ষেত্রে জরুরি, কারণ মিস ডায়াগনোসিস হয়। আইটিপি যাতে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় আমাদের, যে মানে এটা যাতে মিস ডায়াগনোসিস হয়। শুধু আইটিপি হিসেবে ডিক্লেয়ার, হয়তো আইটিপি ডিক্লেয়ার করছে, পেশেন্টের হয়তো স্টেরয়েড খেয়েছে কিন্তু জানে না পেশেন্টের হয়তো তার ম্যারো ফেইলিওর আছে বা ইনহেরিটেড ফেইলিওর আছে বোন ম্যারো, অথবা তার হিডেন অথবা পেশেন্টের লিউকেমিয়া কোনো অনেক সময় ব্লাস্ট পেরিফেরাল ব্লাডে নাও আসতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক সময় বোন ম্যারো করা সেই মিস ডায়াগনোসিস থেকে বাঁচার জন্য আর কি। এটি রয়েছে। ডক্টর মাসুদ, আমি জানতে চাচ্ছি যে আইটিপির জন্য আসলে আর কি কি পরীক্ষা নিরীক্ষা সাধারণত আপনারা স্টেপ ওয়াইজ করে থাকেন? একেবারে ধরেন ধারণা করছেন যে তার, বা প্রথমে একটি সিবিসি দেখে হয়তো ধারণা করছেন যে তার প্ল্যাটেলেট কাউন্টটি কম, তো পরবর্তী যে স্টেপগুলো আপনারা ফলো করে থাকেন বড়দের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে, সেটি কি প্রোটোকলটি ফলো করে থাকেন? ধন্যবাদ। যেটি হচ্ছে যে আমরা আইটিপি আসলে অনেক সময় ইনসিডেন্টাল ফাইন্ডিং আর মাঝে মাঝে লক্ষণ নিয়ে আসতে পারে, যেটা বলেছি আমি, গায়ে র্যাশ বা অনেক সময় এপিস্টিক, নাকে রক্তক্ষরণ, বা মহিলার ক্ষেত্রে ম্যানেজার হতে পারে, মাঝে মাঝে লক্ষণ থাকে না। তো আমরা হচ্ছে যে আমরা যে ইমিউন ফংশন পারপাস, এটা আসলে আমরা বলা হয় ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, যেটাকে আমরা যেটা বলছি প্রাইমারি আইটিপি, যেটাকে আমরা ইমিউন পারবো, এটা প্রাইমারি ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা একটা অটোইমিউন কারণে হয় শান্ত।
একটা প্লাটিলেট সার যেটা বললাম প্লাটিলেট বিভিন্ন রিসেপ্টর থাকে গ্লাইকোপ্রোটিন 2A বা 2A এই রিসেপ্টর এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যায় সংক্ষিপ্তভাবে, যেটা এখন আসলে ইউডিপি আমরা জানি না, সে কারণে প্লাটিলেট ডিস্ট্রাকশন, এটাকে আমরা আসলে বলবো ইমিউন থ্রোম্বোসাইটিক পারপোরা বলি। হ্যাঁ, এবং এটা আর আসলে মানে কনফার্ম ডায়াগনোসিস কিছু নাই, ক্লিনিক্যাল ফাইন্ডিংসের উপর ডিপেন্ড করে। আর যেটা হচ্ছে আমরা কিছু সেকেন্ডারি কারণে কিছু আমাদের এই প্লাটিলেট কমে যেতে পারে, মানে সমস্যা হতে পারে, ঠিক আছে। সেই সেকেন্ডারি কারণগুলোকে মানে এক্সক্লুড করার জন্য আমরা কিছু টেস্ট করি। যেমন আরও কিছু কিছু কারণে আমাদের এই যে প্লাটিলেট কমতে পারে, সেটা হচ্ছে যেমন কিছু ভাইরাল ইনফেকশন, হেপাটাইটিস সি, ইভেন এইচআইভি, তারপরে যেমন ধরুন কিছু কিছু লিম্ফোপটিক ডিজিজ আছে, CLL বলে, এই কারণে প্লাটিলেট কমে যেতে পারে। এগুলো এক্সক্লুড করার জন্য অনেক সময় বোন মেরো করা লাগে। তারপর আর কিছু কারণ আছে, যেমন অটোইমিউন ডিজিজ আছে কিছু, এসএলই, হ্যাঁ এসএলইর কারণেও কিন্তু এটা অটোইমিউন ডিজিজ, এই কারণে অনেক সময় প্লাটিলেট কমতে পারে। এবং আমরা দেখি আমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যে অনেক এসএলইর পেশেন্ট, অটোইমিউন পেশেন্ট কিন্তু প্রাথমিকভাবে এই প্লাটিলেট কম নিয়ে আসে থ্রোম্বোসাইটোপেনিয়া, এবং অনেক ক্ষেত্রেই এটাকে অনেক সময় মিস ডায়াগনোসিস বা আন্ডার ডায়াগনোসিস হয় এজ আইটিপি। তো সেইগুলো এক্সক্লুড করার জন্য আমাদের আসলে কিছু টেস্ট করতে হয়, সিবিসি তো অবশ্যই করা লাগবে। তারপরে আমরা এসএলইর জন্য কিছু টেস্ট আছে, ওগুলো এক্সক্লুড করার জন্য টেস্ট করা লাগে। তারপর আপনার আমাদের হেপাটাইটিস সি এর মার্কার যে আছে এগুলো টেস্ট করা লাগে, এইচআইভির মার্কার টেস্ট করা লাগে। তারপরে বোন মেরো করা লাগে যে আমাদের অন্য কোনো লিম্ফোপটিক ডিজিজ আছে কিনা, CL, এগুলো এক্সক্লুড করার জন্য এটাগুলো করতে হয়। বাট যেটাকে আমরা বলছি প্রাইমারি ইমিউন থ্রোম্বোসাইটিক পারপোরা, এটা আসলে যেটা বলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং এটাকে এক্সক্লুড করার জন্যই, মানে অন্য ডিজিজ এক্সক্লুড করার জন্য আমরা কিছু পরীক্ষা করতে হয়। বাট ইমিউন থ্রোম্বোসাইটিক পারপোরাকে ডায়াগনোসিস করার জন্য আসলে কোনো কনফার্মেটিভ কোনো টেস্ট নাই। আর কিছু টেস্ট করা যায়, যেটা ওই যে অ্যান্টিবডি, যেটা এই যে এগেনস্ট দি প্লাটিলেট রিসেপ্টর, এটা আসলে খুব একটা রিলায়েবল না বা করাটাও খুব একটা জটিল এবং অ্যাভেলেবল না। জি, মানে মোটামুটি ভাবে ক্লিনিক্যাল ডায়াগনোসিসটি এবং কিছু ডিজিজ এক্সক্লুড করার জন্য আমাদের কিছু টেস্ট করা অন্যান্য কি যে কারণে কমে সেটিকে এক্সক্লুড করা, এটি মূলত আসলে মূল ব্যাপার। আমি যদি স্যার আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে এখানে যে একটি তথ্য দেওয়া হয়েছে যে পারপুরিক যে র্যাশ বা স্পটগুলো রয়েছে, এটিকে আসলে একটু ডিফাইন করা যায় কিনা? অনেক সময় দেখা যাচ্ছে যে অন্যান্য অনেক র্যাশের সাথে কিন্তু আমরা মিলিয়ে ফেলি, যে জ্বরের সময় কিন্তু অনেক সময় র্যাশ হয়, ডেঙ্গুর জন্য র্যাশ হয়, বিভিন্ন ভাইরাল কারণে র্যাশ হয়। এইটার কি কোনো স্পেসিফিক কোনো বিষয় রয়েছে কিনা যেটা দেখে আমরা বুঝবো কি? খুব স্পেসিফিক বিষয় আছে। আসলে ব্লিডিংটা আমরা যদি একটু পরীক্ষা করে দেখি, আমরা গ্লাস দিয়ে পরীক্ষা করতে পারি। এটা সাধারণ দর্শকদের জন্য ব্লেঞ্চ করে না, মানে এটা মিশে যাবে না। আমি যদি চাপ দেই কোনো কাজ দিয়ে, ওই জাস্ট আস্তে করে এটা ব্লেঞ্চ হয়ে যাবে না, এটা সরে যাবে না। মানে যদি এটা অন্য কারণে হয় তখন দেখা যাবে যে এটা ব্লেঞ্চ করলাম, এটা চলে গেল, কিন্তু এটা চলে যাবে না। আবার এটা হয় কি যে গ্র্যাজুয়াল কালার চেঞ্জ হতে থাকে, প্রথমে রেড থেকে পার্পল, পার্পল থেকে আস্তে আস্তে ব্ল্যাক, এভাবে এই গ্র্যাজুয়াল প্রসেসটা হয়। এই থেকে বোঝা যায় যে ইটস ডিউ টু দ্য আন্ডারলাইং প্লেটলেট কমের জন্য ব্লিডিং। এটা একটি কারণ। আচ্ছা, এই কারণে কি শরীরে অন্য কোথাও কোনো ব্লিডিং হতে পারে কিনা, যেমন গাম ব্লিডিং বা নোজ ব্লিডিং? এটা তো সুপারফিশিয়াল ব্লিডিং ছাড়া এটা যেটা বলেন ইন্টারনাল ব্লিডিং বা জিআই ব্লিডিং, হেমাচুরিয়া হতে পারে, কিডনি ব্লিডিং হতে পারে। তারপর হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং। হ্যাঁ, অনেকে সাবকনজাংটিভাল ব্লিডিং হয়, অনেকে সাবকনজাংটিভাল ব্লিডিং অর্থাৎ রেটিনাল হেমোরেজ হয়, আবার অনেকে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হয়। এটা তো ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ কিন্তু ইনসিডেন্স অ্যাডাল্টের পপুলেশনে স্টাডি করে দেখা গেছে প্রায় 5 to 6%, এবং এটা মর্টালিটি রেট কিন্তু হাই, ঠিক আছে। ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং সাধারণত প্লেট 10,000 নিচে বা 5,000-এর নিচে নামলে একটা চান্স আছে যে ব্লিডিং হয়। সেই জন্য আইটিপির সবচেয়ে বড় ভয় হচ্ছে যে ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং। সেক্ষেত্রে সতর্ক থাকা ভীষণভাবে প্রয়োজন। ডক্টর হাসান মাসুদ, আমি যদি জানতে চাই আপনার কাছে যে আসলে এক্ষেত্রে জটিলতাগুলো কি কি? যেমন কারো আইটিপি হলো, উনি চিকিৎসার বাইরে রইলেন, দীর্ঘদিন চিকিৎসার কাছে গেলেন না অথবা জানলেনই না, পরবর্তী কি কি জটিলতা নিয়ে সাধারণত আপনাদের কাছে চলে আসেন পেশেন্টরা? ধন্যবাদ। একটু তো স্যার বললেন যে ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং, একটু বলেন। সবচেয়ে ভালো খবর হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে যে আইটিপিটা, যেটা ইমিউন থ্রোম্বোসাইটোপেনিয়া, বাচ্চাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আসলে গিয়ে এমনিতেই ভালো হয়ে যায়, একটা বড় পোর্শন এমনিতে ভালো হয়ে যায়। কিছু পার্সেন্ট হয়তো আপনার এটার পার্সেন্ট কত 1/5 হতে পারে বা 1/4 হতে পারে, এটা সাধারণত পার্সেন্টের বা ক্রনিকে ডেভেলপ করতে পারে। আর হচ্ছে বড়দের ক্ষেত্রেও সাধারণত ট্রিটমেন্ট লাগে, তবে যেটা হচ্ছে যে আমাদের সাধারণত 30,000 প্লাটিলেট কাউন্ট যদি 30,000 উপরে থাকে তাহলে আসলে আমরা ওয়েট অ্যান্ড ওয়াচ বলি, আসলে কোনো চিকিৎসার দরকার হয় না, ওয়েট অ্যান্ড ওয়াচ বলি। আর সাধারণত 20,000-এর নিচে হলে অনেক সময় ব্লিডিং হয়,
অনেক ক্ষেত্রে 10,000-এর নিচেও ব্লিডিং হতে পারে, বা 10,000-এর উপরে থাকলে ব্লিডিং হয় না। এটা ডিপেন্ডস করে আসলে ম্যান টু ম্যান ডিপেন্ডস করে, এটা ফিজিশিয়ানের সিদ্ধান্ত, হিমাটোলজির সিদ্ধান্ত নেবেন তারা। তবে কাউন্ট যেটা থাক প্লাটিলেট কাউন্ট, আমরা আসলে আমাদের গুরুত্ব দিই তার কোনো রক্তক্ষরণ আছে কিনা, তার গায়ে র্যাশটার সিভিয়ারিটি কিরকম, তার নাক দিয়ে বেশি রক্তক্ষরণ হচ্ছে না বা গাম ব্লিডিং হচ্ছে কিনা, হ্যাঁ সেটা বেশি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে প্লাটিলেট কিন্তু 30,000 উপরেও থাকে, কিন্তু দেখি যে তার ব্লিডিং হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটা শুরু করি। এটির সাথে কি বংশগত কোনো সংযোগ রয়েছে কিনা, যেমন বাবা মার হলো তার সন্তানের হওয়ার বা একই পরিবারের সদস্যদের হওয়ার সম্ভাবনা কতখানি, এবং 2 নম্বর হচ্ছে যে এটি যদি কারো হয়ে থাকে আইটিপি, তাহলে কি একেবারেই সেটি থেকে ফিরে আসার উপায় রয়েছে কিনা? প্রথম অ্যান্সারটা হচ্ছে যে এটা অ্যাকোয়ার্ড কন্ডিশন, এটা আমাদের অ্যাকোয়ার্ডটাই প্রথমে ডিফাইন করেছে, এটাকে ইনহেরিটেড না। এটা যে কোনো মানুষের যে কোনো বয়সে যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় যে কোনো হতে পারে। সেজন্য এটাকে আমরা ইনহেরিটেড বা বংশগত হিসেবে বলবো না। আর কিছু অংশ কিছু হয়তো স্টেরয়েডে ভালো হবে, মেনটেন করতে হবে, অথবা কিছু পেশেন্টের স্টেরয়েড রিফ্র্যাক্টরি হয়ে যায়, তাদেরকে আরেকটু উন্নত মানের চিকিৎসা লাগবে, হয়তো আরেকটু ইমিউনোসাপ্রেসিভ থেরাপি, নিউয়ার এজেন্ট যেগুলো আসছে সেই ট্রিটমেন্টগুলো দিতে হবে। সারা জীবনই তাকে কোনো না কোনো ফলো আপে থাকতে হবে, এবং বলতেছি যে টেস্ট ফলো আপ। বাট আইটিপির একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে যে এটা জানা উচিত যে এটা হচ্ছে শুধু ব্লিডিং না, একটা থ্রম্বোসিসও হয়। আইটিপি নট যে এটা থ্রম্বোসিস হবে না এরকম না ব্যাপারটা, আইটিপির মাইক্রো পার্টিকেলস কিছু তৈরি হয়, যেগুলো পরবর্তী সময় আরও কোয়াগুলেশন বা সিস্টেমকে যদি এনহ্যান্স করে বা অ্যাগ্রিভেট করে, অনেক সময় থ্রম্বোসিস হয়। থ্রম্বোসিসও কিন্তু আমাদের বিগ কনসার্ন, বিশেষ করে কোভিড পরবর্তী সময় যে আমরা থ্রম্বোসিসের প্রকোপ দেখেছি, এবং ভ্যাকসিন ইনডিউস থ্রম্বোসিস এবং থ্রম্বোসাইটোপেনিয়া অ্যান্ড থ্রম্বোসিস একটা অনেক বড় রিস্ক ফ্যাক্টর। এটা লাইফ লং একটা ঝুঁকি থাকেই আর কি, এবং গ্লোবালি এটা ইনসিডেন্স কিন্তু 3 থেকে 4 গুণ বেশি থ্রম্বোসিসের ক্ষেত্রে। ডক্টর হাসান মাসুদ, আমি একটু জানতে চাই যে এই যে ইমিউনোলজিক্যাল যে একটি ব্যাপারকে এর সাথে জুড়ে দেওয়া হলো, একসময় ইডিওপ্যাথিক ছিল যে অজানা, কিন্তু এখন ধারণা করা হচ্ছে যে বর্তমান নিশ্চয়ই বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক দূর এগিয়েছে। আইটিপির ক্ষেত্রে আসলে নতুন কোনো তথ্য রয়েছে কিনা যেটি আসলে সেটির নিরাময় বা নিরসনে কোনো রকম সহযোগিতা করে? আইটিপি এটি কোনো জটিল কোনো রোগ নয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। প্রথমত ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে যদি রোগী জানতে পারে তার আইটিপি হয়েছে, এটা নিয়ে কোনোভাবেই আতঙ্কিত হওয়ার কোনো কারণে নাই। এটার অনেক ক্ষেত্রে চিকিৎসা প্রয়োজন হয় না, আর চিকিৎসা যদি লাগেও সেটিও খুব সহজ। আমাদের এখানে হিমাটোলজিস্টরা আছেন, অন্যান্য কিছু এক্সপার্ট ফিজিশিয়ান, তারা খুব সহজে চিকিৎসা দিতে পারে। তো প্রথম যেটা হচ্ছে, আমরা যে আগে বলেছি যে 30,000-এর উপরে থাকলে তো আসলে ওয়েট অ্যান্ড ওয়াচ, আর যদি ব্লিডিং থাকে 30,000-এর নিচে অথবা 20,000-এর নিচে, ইভেন যদি অনেক ক্ষেত্রে যে 10,000-এর উপরেও কিন্তু অনেক ব্লিডিং থাকে না, তো ব্লিডিং থাকলে আমরা ট্রিটমেন্ট শুরু করি। এখানে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে আমাদের আসলে কর্টিকোস্টেরয়েড। সেটা আমরা আসবো, তবে আমি জানতে চাচ্ছি ইমিউনোলজিক্যাল, সেটা আমি আসতেছি যে প্রথমে। তারপরে যদি রেসপন্স না করে অথবা সাপ্লিমেন্টকে দিতে চাই, নিউয়ার অনেক এজেন্টের এসেছে। আমরা জানেন যে থ্রম্বোপয়েটিন রিসিপ্টর আছে, যে প্লাটিলেটেড রিসিপ্টর থাকে, তাদেরকে স্টিমুলেট করে আমরা কিছু ড্রাগ এসেছে আমাদের দেশেই, আগে পাওয়া যেত না, এখন অ্যাভেলেবেল আছে। যেমন রোমিপ্লোস্টিন, এটা অবশ্য অ্যাভেলেবেল না, এটা আবার সাবকিউনিটি দিতে হয়, কিন্তু ওরালি কিছু ওষুধ আছে অ্যালট্রোমোবেক, এটা আমাদের দেশে এখন অ্যাভেলেবেল, এবং দামও অত বেশি না, এটা আমরা দিতে পারি, এবং এটি অনেক ক্ষেত্রে কাজ করে। যে চিকিৎসার প্রাথমিক যে শুরুটা আপনি বলেছিলেন, যে কিভাবে একটা পেশেন্ট যখন ডায়াগনোসিস হলো যে বিষয়টি নিয়ে, তারপরে চিকিৎসার যে শুরুটা আপনারা করেন, সেটা প্রাথমিক ধারাগুলো কি কি করেন, কি কি বিবেচনা করে থাকেন? ধন্যবাদ। আমি আগেই বলেছি আসলে আইটিপির পেশেন্ট যাদের প্লাটিলেট কাউন্ট 30,000 উপরে থাকে এবং কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে না, আমরা রক্তক্ষরণের লক্ষণ থাকে না, তাদের আসলে ওয়েট অ্যান্ড ওয়াচ, আমরা কোনো ট্রিটমেন্ট দিই না, তাদেরকে আমরা আমাদের ওয়েট অ্যান্ড ওয়াচে আমরা সবসময় ফলো আপে রাখি। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যাদের প্লাটিলেট কাউন্ট যেটাই হোক 30,000-এর নিচে বা 20,000-এর নিচে বা 10,000-এর যদি ব্লিডিং মেশিন থাকে, সেই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট শুরু করতে হয় ইমার্জেন্সি হিসাবে। তো এটা আমাদের প্রথম যে ফার্স্ট লাইন চয়েস হচ্ছে গিয়ে কর্টিকোস্টেরয়েড। এটা আমরা সাধারণত 1 মিলিগ্রাম পার কেজি বা 2 মিলিগ্রাম পার কেজি বাচ্চাদের ক্ষেত্রে শুরু করি। 1 to 2 উইকস দিই আমরা। যদি রেসপন্স ভালো করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রেসপন্স করে, সেই ক্ষেত্রে আমরা পরবর্তী 3 থেকে 4 সপ্তাহ বা 6 সপ্তাহ এটা আস্তে আস্তে স্লো ডাউন করে ট্যাপার করি। আর কোনো ক্ষেত্রে যদি দেখি যে রেসপন্স কম করছে, সেই ক্ষেত্রে আমরা ডিউরেশনটা বাড়িয়ে দিই, এবং যে
ডোজ যে আমরা যে আমরা যেটা ট্যাপার বা লো করা এটা একটু আমরা একটু ডিউরেশনটা বাড়িয়ে দিই আর কি। এটা হচ্ছে প্রথম লাইন চিকিৎসা। এক্ষেত্রে 60 থেকে 80% রোগী আসলে রেসপন্স করে। হ্যাঁ, আর যদি অনেক সময় যদি রেসপন্স না করে সেক্ষেত্রে অন্যান্য কিছু অপশন আমাদের আছে। আমাদের নিউ ইয়র্ক কিছু ড্রাগ বেরিয়েছে, যেমন থ্রম্বোপয়েটিন রিসেপ্টর অ্যাগনিস্ট, এই যে অ্যালটোমিউরিন আছে, আর কিছু আছে আমাদের অপশন আছে। আমাদের নতুন না, এখন অলরেডি আমরা এটা ব্যবহার করা হয় অনেক সময়। যদি রেসপন্স না করে আমাদের CD20 অ্যান্টিবডি, সেটা যে বলে রিটুক্সিম্যাব বলে, এই ক্ষেত্রে ইউজ করে আমরা স্প্লিন্টেমি করা যায় অনেক ক্ষেত্রে। অনেকগুলো অপশন রয়েছে যদি আপনার রেসপন্স না করে আর কি। আচ্ছা, আমি স্যারের কাছে আসবো, প্রফেসর ডাক্তার আমিন লুৎফুল কবির, যে আসলে আইটিপির একটি কিছু বিপজ্জনক দিক রয়েছে, যে অনেক সময় খুব জরুরি কিছু সমস্যা নিয়ে আইটিপি রোগী হসপিটালে চলে আসতে পারে, বা ইমার্জেন্সি নিয়ে, বা একটা রেড ফ্ল্যাগ সাইন যদি আমরা বলে থাকি। কোন কোন জায়গায় আসলে এই ব্যাপারগুলো ঘটে? কি ইমার্জেন্সি নিয়ে আইটিপি রোগী সাধারণত আপনাদের কাছে আসে? আইটিপির সবচেয়ে ইমার্জেন্সি যেটা আমি বুঝতে পারি, যেটা হচ্ছে ইন্ট্রাক্রেনাল ব্লিডিং। ইনস্ট্যান্ট মানে ইমপেন্ডিং টু পেশেন্টের কোনো আনকনসিয়াসনেস হওয়া অথবা এনি সাইন্স অফ ব্লিডিং, ইন্ট্রাক্রেনাল ব্লিডিং, সেই ইটস ইজ এ ভেরি আইটিপির সবচেয়ে গ্রেভিয়াস সাইন আর কি। তো আমি মনে করি ওই ক্ষেত্রে, যে ইমার্জেন্সি ক্ষেত্রে, বা আরেকটা হতে পারে যে পেশেন্টের নিডস ইমিডিয়েট সার্জারি, তো সেক্ষেত্রে হচ্ছে ইমিডিয়েট কাউন্ট বাড়ানোর জন্য আইভিআইজি ইজ মেইন অপশন টু গিভ দ্য আইভি ইনফিউশন, সাথে প্লেটলেট ট্রান্সফিউশন দিতে হবে। ইনিশিয়ালি আমরা প্লেটলেট ট্রান্সফিউশন দিতে চাই না, কারণ প্লেটলেট ট্রান্সফিউশন দিয়ে লাভ হয় না। যখন আমরা আইভিআইজি দিব, যদি আমরা এফসি রিসেপ্টর ব্লক করে দিতে পারি, সেক্ষেত্রে প্লেটলেট দেওয়া যাবে। সাথে যদি আমরা হাইডোজ মিথাইলপ্রেডনিসোলন অথবা ডেক্সামেথাসোন দেই, এবং সাথে আমরা এল-থ্রম্বোপাকে দিতে পারি, এই 3 বা 4টা কম্বিনেশনে আমাদের এমার্জেন্সি পেশেন্টগুলোকে ইমিডিয়েট প্লেটলেট রেজ করা খুব জরুরি। সেই ক্ষেত্রে এই কম্বিনেশনগুলো দেওয়া, মানে দ্রুত আসলে প্লেটলেটের সংখ্যাটি বাড়ানো। সেটি অনেক ক্ষেত্রে আমরা আসলে একটু ভুল ধারণা থাকে যে কিছু হলেই প্লেটলেটের খোঁজে আমরা চলে যাই, যেটা আমরা অনেক সময় দেখেছি, ডেঙ্গুর ক্ষেত্রে দেখেছি যে প্লেটলেট কমে গেছে, আমরা প্লেটলেট পেস করি। কিন্তু আইটিপির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি একটু ভিন্ন। আইটিপি একদম কন্ট্রাইন্ডিকেটেড না, কন্ট্রাইন্ডিকেশন আমার দেওয়া যাবে না তা না, কিন্তু দেওয়া যাবে কখন? আমি বললাম, যদি আমরা হাইডোজ ডেক্সামেথাসোন অথবা আমরা যদি আইভিআইজি ব্লক করে দিতে পারি, আইভিআইজি দিয়ে তারপরে প্লেটলেট দিতে পারি, সেই ক্ষেত্রে প্লেটলেট দেওয়া এফেক্টিভ মনে হয় আমার কাছে। একই সঙ্গে আপনার কাছে আমি সম্পূরক প্রশ্ন রাখতে চাই, কারো ক্ষেত্রে যদি স্টেরয়েড, আসলে দীর্ঘমেয়াদী স্টেরয়েড ব্যবহার যদি কন্ট্রাইন্ডিকেটেড হয়ে থাকে বা সমস্যা করে থাকে, বা যে ট্রিটমেন্টটি দিচ্ছেন সেটি যদি আসলে ফলপ্রসূ না হয়, তাহলে বিকল্প কোনো পথ রয়েছে কিনা, বা সেকেন্ড লাইন কোনো ট্রিটমেন্ট আপনারা কি চিন্তা করেন? সেকেন্ড লাইন, হ্যাঁ, একটা স্টেরয়েড রিফ্র্যাক্টরি কেসে সেকেন্ড লাইন হতে পারে, অথবা এক পেশেন্ট ডায়াবেটিসে স্টেরয়েড নিতে পারবে না, ইলডারলি পেশেন্ট, তাদের স্টেরয়েড দেওয়াই যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদের অন্য চয়েসগুলো করতে হবে। অন্য চয়েসে কি আমাদের এখন যে এল-থ্রম্বোপ্যাক এসেছে, এল-থ্রম্বোপ্যাক, এই অপশনগুলো আমাদের কাছে আছে। যে এটা এল-থ্রম্বোপ্যাক একটা সুবিধা হচ্ছে, আমি ইমিউনোসাপ্রেস করতেছি না পেশেন্টকে। এটার ইউনিকটা হচ্ছে, আমি পেশেন্টকে কোনো ইমিউনোসাপ্রেসিভ দিব না। যদি ইমিউনোসাপ্রেসিভে পেশেন্ট ক্ষতি হতে পারে, সেক্ষেত্রে আমরা শুধু এল-থ্রম্বোপ্যাক দিয়ে, অথবা রিটুক্সিম্যাবে একটা ইমিউনোসাপ্রেসিভ ইফেক্ট আছে যদিও, এটা হচ্ছে স্টেরয়েড স্পেয়ারিং অনেক ড্রাগ আছে, তাদের মধ্যে অ্যাজাথিওপ্রিন আছে, সাইক্লোফসফামাইড আছে, সাইক্লোস্পোরিন আছে, এমএফ মানে মাইক্রোফেনোটেল মফিটিল আছে, ড্যাপসন আছে। তো আমরা এই ওষুধগুলোকে স্টেরয়েড স্পেয়ারিং ড্রাগ হিসেবে ইউজ করতে পারি, যে ক্ষেত্রে যারা স্টেরয়েড টলারেট করতে পারবে না। আমাদের কিছু উপায় রয়েছে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার হাসান। আমরা যেটা আসলে জানতে চাই, যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইটিপির রোগী যারা রয়েছে তারা অন্যান্য ওষুধও খেয়ে থাকে, সেই ওষুধগুলোর সাথে কি এর কোনো ইন্টারাকশন রয়েছে কিনা? বিশেষ করে আমি জানতে চাই, যারা কার্ডিয়াক পেশেন্ট রয়েছে তারা অ্যাসপিরিন এবং ক্লোপিডগ্রিল জাতীয়, যেটা প্ল্যাটিলেট লোয়ারিং এজেন্ট অনেক সময় আমরা বলে থাকি, রক্ত তরল করার ওষুধ খেয়ে থাকেন। তো আইটিপির পেশেন্ট কি আসলে এই ওষুধগুলো কতখানি আসলে তাদের জন্য নির্ধারিত বা যথাযথ হবে, অথবা আপনারা যদি যে ওষুধগুলো দিয়ে থাকেন সেই ওষুধের সাথে অন্যান্য ওষুধ ব্যবহার করা যাবে কিনা? ধন্যবাদ ডাক্তার অমিত। আসলে আপনি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন, যে যদি আমরা মনে করি পেশেন্টটা ইমিউন সমস্যাটি পারপুরা,
তাহলে সেক্ষেত্রে আমরা কিছু কিছুটা ড্রাগ আমরা অ্যাভয়েড করার জন্য বলি। এর মধ্যে আছে ইম্পর্টেন্ট এনএসআইডি। হ্যাঁ, এগুলো সাধারণত প্লেটলেট কাউন্ট এমনিতেই কমিয়ে দেয়, আর যেহেতু তার এমনিতে কম, সেটা আমরা এটা অ্যাভয়েড করতে বলি। আর যেটা বলেন যদি কোনো কার্ডিয়াক পেশেন্ট হয়, যদি ইকুস্প্রিন বা কপিরোল কালে, সেটা আমরা তাদেরকে সাময়িকভাবে বন্ধ রাখতে বলি। কারণ আমরা জানি যে আইটিপিটা সাধারণত যদি এমনিতেই মানে সেলফ বা স্বয়ংক্রিয়ভাবে ভালো হয়ে যায়, অনেক ক্ষেত্রে স্টেরয়েড দিলে 4 থেকে 6 উইকের ভালো হয়ে যায়, বা 3 মাসের মধ্যে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা সাময়িক বন্ধ করতে বলি। আর কিছু ড্রাগ যেমন প্লেটলেট কমাতে পারে, হ্যাঁ, এই ধরনের কিছু ড্রাগ আছে, কিছু অ্যান্টিবায়োটিক কিছু ড্রাগ কমায়। ওগুলো সাধারণত আমরা দেখি যে সেই ড্রাগগুলো আসলে প্লেটলেট কমাতে পারে, সেটা দেখে বিবেচনা করে আমরা সাময়িকভাবে বন্ধ করতে বলি। সাময়িকভাবে সাময়িক বন্ধ করে আমরা অবজার্ভ করতে পারি। সেটাই। প্রফেসর ডক্টর লুৎফুজ্জোবিন, আমি যেটা জানতে চাই যে অনেক সময় আমরা আগে দেখতাম বা এখনো হয়তো অনেক সময় হয় যে সার্জারির একটি প্রয়োজনীয়তা হয়, সেক্ষেত্রে আসলে সার্জারি কতখানি গুরুত্বপূর্ণ? সার্জারি ইন ট্রিটমেন্ট অফ আইটিপি, আইটিপিতে স্টেরয়েড রিফ্র্যাক্টরি কেসে স্প্লেকটমের একটা অপশন ছিল, আমরা আগেও করতাম, আগেও করেছি, বেশ কয়েকটা পেশেন্টকে আমি করেছি এবং তারা এখনও ভালো আছে আর কি। তো পরবর্তী সময় এই অপশনটা কিন্তু ডিফার্ট করছে, মানে এখন থেকে 12 থেকে 24 মাস আগে আইটিপি ডায়াগনোসিস আগে কখনো স্প্লেকটমি করি আমরা, ফার্স্ট বা সেকেন্ড লাইনও করি না। আইটিপি এটা অনেকগুলো মানে খারাপ দিকের মধ্যে একটা হচ্ছে ইনফেকশন রেট বেড়ে যেতে পারে, কারণ স্প্লিন একটা ইমিউন একটা যেখানে অ্যান্টিবডি তৈরি হয়। যখন কনসেপ্টটা হচ্ছে যে স্প্লিনটা যদি কেটে ফেলি, তখন এইখানে যে অ্যান্টিবডি মেডিয়েটেড যে প্লেটের ডিস্ট্রাকশনগুলো হয় সেখানে স্প্লিনেই হয়। আমি যদি স্প্লিনটা সরাই ফেলতে পারি তাহলে অটোমেটিক প্লেটলেটটা ভালো থাকে এবং সাস্টেইন থাকে। সবচেয়ে হচ্ছে আমাদের সবচেয়ে বড় ট্রিটমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সাস্টেনেবিলিটি। প্লেটের কারণ উঠলো কিন্তু পরবর্তী আবার কমে গেল। এই যে বারে বারে ডাক্তারের কাছে যাওয়া আসা এ করতে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ কমে যায়, ডাক্তারের কাছে যাওয়া খরচ বেড়ে যায়, একটা পেশেন্ট একটা মানে একটা কষ্টের মধ্যে চলে যায়। তো এই ক্ষেত্রে যে আপনি যেটা বলেন যে স্প্লেকটমি আর একটা প্রবলেম হচ্ছে থ্রম্বোসিস। স্প্লেকটমি করা পেশেন্টকে থ্রম্বোসিস রিস্কটা বেড়ে যায়। সেই জন্য আমরা সহজে স্প্লিনটাকে, এখন আমি গত 10-15 বছরে মনে কোনো পেশেন্টকে আমি সাজেস্ট করি নাই যে আপনি স্প্লিনটা কেটে ফেলেন, কিন্তু তার আগে কিন্তু আমাদের অনেকগুলো পেশেন্ট ছিল, ট্রিটমেন্টের একটা অপশন ছিল। একই সঙ্গে আমি যদি জানতে চাই যে যাদের আসলে সার্জারি করার প্রয়োজন হয়, অন্যান্য সার্জারি বডির, যে কেউ হয়তো গলব্লাডার স্টোন হলো সেটা করতে হবে, আইটিপি থাকার জন্য সার্জারি কি কখনো কন্ট্রাইন্ডিকেটেড? অবশ্য খুব ইম্পর্টেন্ট, মানে শুধু সার্জারি না, সার্জারি, সিজারিয়ান সেকশন প্রসিডিউর একটা লিমিট আছে যে আমি কত প্লেটলেট রাখতে হবে। এটা তো আমাদের কাছে অহরহ আসে, একটা রুটিন টেস্ট করতে যায় ধরা পড়তে, অথবা আইটিপির পেশেন্ট নিজেই সার্জারি লাগবে, অথবা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো তার তখন কি করতে হবে, এটা একটা গাইডলাইন আছে। যেরকম যদি আমি স্পেসিফিক আপনি যদি বলেন সার্জারি লাগবে, একটা আইটিপির পেশেন্ট নন কেস, তার একটা সার্জারি লাগবে, আমি কত প্লেটলেট রাখবো, একটা মেজর অপারেশনে আমাকে মিনিমাম 80,000 রাখতে হবে। এটা আমি কীভাবে করবো? তো প্লেটলেট উঠতেছে না, সেখানে আমাকে অন্য রিটক্সিম্যাব আছে বা আইভিআইজি আছে বা আদার ইমিউনোসাপ্রেসিভ আছে, সেগুলো দিয়ে আমি যতক্ষণ না সাথে প্লেটলেট ট্রান্সমিশনও দিতে পারি। তো এইভাবে আমরা প্লেটলেট কাউন্ট সেভ লেভেলে নিয়ে যায় করতে পারি। সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে একই যেমন ডেলিভারি করতে যায় তাহলে 50,000, আর যদি সিজারিয়ান করতে যাই তো 80,000 নিতে হবে। এই মাপকাঠিগুলো একটা দেওয়া আছে, কিন্তু সবসময় সম্ভব হয় না। কিন্তু এই অসুবিধা যদি আমাদের জানা থাকে যে না আইটিপি পেশেন্টের অপারেশন করা যাবে, বাট প্রোভাইডিং দ্যাট দেয়ার শুড বি আ সেফ প্লেটলেট কাউন্ট, এটি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। এবং প্রতিটি সার্জারির আগে নিশ্চয়ই এই মতামতটি আপনাদের কাছ থেকে নেওয়া হয় যে সার্জারিটি আসলে করা কতখানি সমীচীন হবে। আপনি যথাযথ কথা বলেছেন যে অ্যাটলিস্ট 80,000 প্লেটলেট কাউন্ট রেস্টোর করতে হবে, তারপরে সার্জারির দিকে যেতে হবে। ডক্টর হাসান, আমি যেটা জানতে চাই সেটি হচ্ছে যে যারা আসলে দেখা যায় আইটিপিতে ভুগছেন বা জানেন, তাদের যদি কোনো কারণে অন্য কোনো প্লেটলেট কমার আশঙ্কা তৈরি হয়, যেমন কারো ডেঙ্গু হলো, এটা হতেই পারে, যে কোনো ভাইরাল ফিভার হলো, সেক্ষেত্রে কি সেই ব্যাপারটিকে আরও বেশি খারাপ হতে পারে, ফ্যাটাল হতে পারে সিচুয়েশনটি, বা ওই ধরনের ক্ষেত্রে আপনার কী ধরনের পরামর্শ দিয়ে থাকেন? ধন্যবাদ। একটি সুখের খবর হচ্ছে যে আইটিপিতে মানে ইমিউনোসাপ্রেসিভ পারপোর যে প্লেটলেটগুলো থাকে, অন্যান্য যেসব কারণে প্লেটলেট কমে যায় তার সঙ্গে প্লেটের একটা ডিফারেন্স আছে, পার্থক্য থাকে। সেই ডিফারেন্সটা কি? সেটা হচ্ছে যে আইটিপি যে প্লেটগুলো সাধারণত ইয়াং থাকে, অ্যাক্টিভ থাকে এবং সুপিরিয়র থাকে, মানে অন্যান্য যেসব কারণে আমাদের প্লেট কমে যাচ্ছে, যেমন ধরুন এই যে অটোইমিউন ডিজিজ অথবা কোনো ম্যালিগনেন্সি অথবা সিএলএল অথবা আপনার
এই যে আপনার অন্যান্য ভাইরাল ইনফেকশন Viral হচ্ছে, infection যেগুলো হবে। যে কারণে আসলে আইটিপিতে প্লাটিলেট কাউন্ট 30,000 ইভেন 20,000 ইভেন 10,000 থাকলে কিন্তু সেরকম রক্তক্ষরণ হয় না, বা আচ্ছা। আমরা যারা হিমাটোলজিস্ট বা ফিজিশিয়ানরা আতঙ্কিত হই না, পেশেন্টকে আমরা আশ্বস্ত করি ওয়েট অ্যান্ড ওয়াচ। আচ্ছা, এখন একের সঙ্গে যদি একটা আইটিপির পেশেন্টের যদি কোনো কারণে অন্যান্য কোনো প্লাটিলেট কাউন্ট যেমন ডেঙ্গু বা অন্যান্য কিছু কারণ যদি অ্যাড হয়ে যায়, সেক্ষেত্রে তো অবশ্যই আমাদেরকে এটা সতর্কতার সঙ্গে চিকিৎসা করতে হবে এবং প্লাটিলেট কাউন্টটা সেফ লেভেলে রাখতে হবে। এবং বারবার একটি জিনিস আমি বলছি, আমরা ক্লিনিক্যাল জিনিসে খুব প্রাধান্য দিই রাদার প্লাটিলেট কাউন্ট মানে রক্তক্ষরণ হচ্ছে কিনা, ইমার্জেন্সি কোনো ব্লিডিং হচ্ছে কিনা, বিশেষ করে মাথায় রক্তক্ষরণ হচ্ছে কিনা, বা কোনো ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে, সেটা যদি হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই ইমার্জেন্সি টিমে যাব। নট অনলি স্টেট স্যার যেটা বললেন, ইমার্জেন্সি ক্ষেত্রে আমরা ইমিউগ্লোবিন দেওয়ার ইন্ডিকেশন আছে, তারপরে এন্টিডিও দিয়ে আমরা যেগুলো, সেক্ষেত্রে আমরা ইমার্জেন্সিটা আমাকে ম্যানেজ করতে হবে এভাবেই। একেবারেই বলেছেন। আমি প্রফেসর ডাক্তার আমিন লুৎফুল কবির, আপনি একটি সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে আছেন, একই সঙ্গে এটি জানতে চাই যারা প্রান্তিক জনগোষ্ঠীর, যে আমাদের বিশাল জনগোষ্ঠীর যে একটি অংশ, যারা অনেক সময় চিকিৎসা সেবার আওতার বাইরেও থেকে যায়, বিশেষ করে আমরা একদম রুরাল এরিয়ায়, গ্রামে, সেই জায়গাতে আসলে হিমাটোলজির এই সুবিধাটি কেমন রয়েছে, বা এই যদি আইটিপিতে কেউ ভুগে থাকে তাহলে তার ফলো আপ এবং পরবর্তী জায়গাটি কোথায় করতে পারবেন? এত জনগোষ্ঠীর সুরক্ষা দেওয়ার জন্য যথেষ্ট হেমাটোলজিস্ট নাই। আমাদের বিভাগীয় শহরগুলোতে হেমাটোলজিস্ট আছে, আমরা সেই সমস্ত জায়গায় আমাদের রেফার করতে পারি, প্রতিটা জেলা শহরেও নাই, এবং থানা বা অন্য সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট যে সমস্ত রংপুর বা সিলেট বা ও সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় আছে, বা চিটাগাং, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, এই সমস্ত জায়গায় হেমাটোলজিস্ট আমাদের আছে, এবং ওইখানে আমরা ওই পেশেন্টগুলোকে, কিন্তু আমার কাছে রাজশাহীতেও আছে, তো এই সমস্ত জায়গায় আমাদের হেমাটোলজিস্টরা আছেন, এবং ওইখানে আমাদের পেশেন্টগুলো যাওয়ার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি। মানে আপাততভাবে নিশ্চয়ই সেটির আরও বেশি পরিবর্ধন হওয়া প্রয়োজন বর্তমানে এই সময়ে আমরা যে স্বাস্থ্য সংস্কার যুগে রয়েছি, এবং আমি আশা করছি যে হেমাটোলজি সোসাইটি অফ বাংলাদেশ নিশ্চয়ই সেক্ষেত্রে আরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আপনি যুক্ত করতে চাচ্ছেন, প্লিজ। আমি একটু স্যারের সঙ্গে সাপ্লিমেন্ট করি যে আমরা আসলে যেটা আইটিপি বলেন বা প্লাটিলেট কাউন্ট যেটাই হোক, এটা আসলে আমরা জানি যে সেল কাউন্টের একটা সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে করা হয়, কিন্তু আমার একটা মেসেজ হচ্ছে যে এটি সেল কাউন্ট যাই হোক, প্লাটিলেট কাউন্ট অনেক সময়, বিশেষ করে আইটিপিতে প্লাটিলেট কাউন্টের সাইজ অনেক বড় থাকে, অনেক সময় ঠিকমতো এটা মেশিন কাউন্টে আসে না। সেই ক্ষেত্রে আমার একটা মেসেজ হচ্ছে যে অবশ্যই আমরা সিবিসিটা প্লাটিলেট কাউন্টার সেল কাউন্টার পাশাপাশি একজন অভিজ্ঞ হিমাটোলজিস্ট এবং হিমাটোলজিস্ট দিয়ে এটি আসলে পিভিএফ যেটাকে বলি আমরা ম্যানুয়ালি যেটা চেক করি, চেক করা উচিত। কারণ মেশিনে দেখা যায় অনেক সময় আমরা অনেক পাচ্ছি যে 50,000, কিন্তু কাউন্ট করতে দেখি যে 1.5 লাখ। কারণ কি, মেশিনটা আসলে প্রোগ্রাম করা থাকে, একটা নির্দিষ্ট সাইজ থাকে, বাট আইটিপিতে যেটা হয় প্লাটিলেটের সাইজ আসলে বিভিন্ন আকারের হয়ে যায়, লার্জ থাকে, অনেক সময় জায়ান্ট প্লাটিলেটও থাকে, হ্যাঁ, যেটাকে অনেক বড় বলে, যেগুলো আসলে মেশিন আসলে কাউন্ট করে না। একেবারেই গুরুত্বপূর্ণ, সেটা আমরা আসলে পিভিএফ দেখে একমাত্র হিমাটোলজিস্টে এটা সঠিক সংখ্যা করতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় আপনার মাধ্যমে এই প্রোগ্রামে মেসেজ দিতে চাই, অবশ্যই প্লাটিলেট কাউন্টটি সেটা আইটিপি হোক বা অন্য যে কোনো কারণেই হোক, একজন হিমাটোলজিস্ট দিয়ে ম্যানুয়ালি পিভিএফ এর মাধ্যমে কাউন্ট করা উচিত, এবং সেই ক্ষেত্রে আসলে রোগটা সঠিকভাবে শনাক্ত হবে, আমাদের রোগীরাও বেনিফিটেড হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার হাসান, এবং অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডাক্তার আমিন লুৎফুল কবির আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আইটিপি নিয়ে, আসলে যে রোগটি নিয়ে অনেকেরই হয়তো সম্যক ধারণা নেই, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা চেষ্টা করেছি যে এর কারণ, প্রতিকার এবং আসলে কিভাবে নিরাময়যোগ্যতার কি ব্যাপারগুলো রয়েছে, এবং সত্যিকার অর্থে যে এটি স্বাভাবিক জীবনযাপনের জন্য আইটিপি কোনো বাধা নয়, এবং অনেক আধুনিক চিকিৎসা রয়েছে যেটি আমাদের হেমাটোলজিস্টরা দেশের বিভিন্ন জায়গায় তারা দিয়ে থাকছেন, এবং আপনি যদি নিয়মিত একটি ফলো আপে থাকেন, আইটিপি আসলে আপনার স্বাভাবিক জীবনে কোনো রকমের ব্যাঘাত ঘটাতে পারবে না বলে আমার বিশ্বাস, এবং সমগ্র বাংলাদেশে হেমাটোলজিস্টদের এই যে প্রচেষ্টা এবং ধারাবাহিক যে প্রক্রিয়া, সেটি আরও বেশি সুদূর প্রসারী হবে, এবং আইটিপি থেকে নিশ্চয়ই আমরা আরও দূরে থাকতে পারবো, মুক্ত থাকতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।